নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম। আজ পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের নাম জামানের ফিরতে আজও দেরি হবে। শুরু করি। জামানের ফিরতে আজও দেরি হবে। গেট খোলা রাখতে হবে বলে গেছে। কি করছে সে জয়দেবপুরে? বাড়ি বানানো কি শুরু করে দিয়েছে? কোত্থেকে পাচ্ছে এত টাকা? হারানো মানিব্যাগের কথা এর মধ্যে একবারও তোলেনি। সে হয়তো ভুলেই গেছে। ইলা ভুলতে পারেনি। ভুলবে কিভাবে? মানিব্যাগটা তো তার কাছেই। সে লুকিয়ে রেখেছে তার সুটকেসে। যদি জামান কোনো কারণে তার সুটকেস খোলে তখন কি হবে? ভয়ঙ্কর কোনো কাণ্ড যে হবে তা সে জানে। সেই ভয়ঙ্কর মানে কীরকম ভয়ঙ্কর? মাঝে মাঝে ইলার ইচ্ছা করে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে যাক, দেখা যাক সে কি করে। জামানের রাগ ভয়ঙ্কর। রাগের সময় সে এমনভাবে তাকায়, এমন ভঙ্গি করে যে ইলাকে হতভম্ব হয়ে দেখতে হয়। ইলা রাগ করে না, দুঃখিত হয় না, সে শুধু অবাক হয়ে দেখে। বিস্ময়বোধটাই তার প্রধান হয়ে দাঁড়ায়। একদিন জামান রেগে গিয়ে এমন ভঙ্গি করল যে ইলার মনে হলো সে তাকে চড় মারতে আসছে। যদি সত্যি সত্যি চড় মেরে বসতো তাহলে কি বিশ্রী ব্যাপার হতো। অথচ ঘটনা কিছুই না। জামান বাথরুমে ঢুকে দেখে বেসিনের ওপর একটি আংটি, ইলার আংটি। সে আংটি খুলে হাত ধুয়েছিল, তারপর আর পড়তে মনে নেই। এমন কোনো ভয়ঙ্কর ঘটনা না, কিন্তু জামান কি বিশ্রী কাণ্ড করল। হাত উঁচিয়ে ছুটে এলো। কাণ্ডজ্ঞান নেই? তোমার কাণ্ডজ্ঞান নেই? ইলার বয়স 24। এই 24 বছরের জীবনে সে প্রথম একজনকে দেখল যে হাত উঁচিয়ে তাকে মারতে আসছে। আংটি ফেলে আসায় যে মানুষ এমন করেছে সে যদি শুনে ইলার সুটকেসে তার মানিব্যাগ, মাঝে মাঝে সেখান থেকে টাকা বের করে সে খরচ করে, তাহলে কি করবে? তার চেয়েও ভয়ঙ্কর কিছু ইলা শুনতে পারে। এমন ভয়ঙ্কর কিছু যে শোনার পর ওই মানুষটা হাত উঁচিয়ে তাকে মারতে আসবে না, কারণ তার সেই ক্ষমতা থাকবে না। সে অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে ইলাকে দেখবে, কিংবা মাথা ঘুরে নিচে পড়ে যাবে, মুখ দিয়ে ফেনা বের হবে। টিভিতে ম্যাকগাইভার শুরু হবার পর ইলা নিচে নামল। ম্যাকগাইভারের কাণ্ড কারখানা দেখবে না। ভয়ে বুক ধড়ফড় করাটা তাহলে আবার শুরু হতে পারে। গেট খোলা রাখার কথা হাসানকে বলে আসতে হবে। পেছনের বাড়ির ওই ঘটনার পর 10টা বাজার আগেই গেট বন্ধ করে দিচ্ছে। হাসানকে পাওয়া গেল না। সে বেশিরভাগ সময়েই বারান্দায় ক্যাম্প খাট পেতে ঘুমায়। ঝড় বৃষ্টির সময়ও একই জায়গা। তখন পর্দার মতো কি যেন দেয়। এই ছেলেটির জন্যে বাড়ির ভেতরে কোনো জায়গা হয়নি। আজ ঝড় না হোক বৃষ্টি হবে। অসহ্য গরম পড়েছে। আকাশ মেঘলা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ইলা বাড়িওয়ালার স্ত্রীকে বলে আসতে গেল। বৃষ্টির মধ্যে জামান এসে যদি দাঁড়িয়ে থাকে আর যদি গেট খোলা না হয়, তার পরবর্তী অবস্থা কি হবে চিন্তা করা যায় না। বাড়িওয়ালার স্ত্রী সুলতানি খেতে বসেছেন। আজ তাকে অন্য দিনের চেয়েও মোটা লাগছে। গলার চামড়া থলথল করছে। ব্লাউজের বোতাম লাগাননি। তার দিকে তাকানো যাচ্ছে না। ইলাকে দেখে বললেন, বসে যাও তো মা, 4টা ভাত খাও আমার সাথে। রূপচান্দা শুটকির দো পেঁয়াজা, ঝালঝাল করে রাঁধা, খেয়ে দেখো। ইলা বলল, আরেকদিন খাবো। আজ রাতে গেটটা একটু খোলা রাখতে হবে। হাসানকে যদি একটু বলে দেন। দিব, বলে দিব। আরেকটা কাজ আছে, অন্তুকে ডাক্তার দেখাতে হবে। চিন্তা করো না তো, হাসান নিয়ে যাবে। সারাদিন তো ঘরে বসেই ঝিমায়। ওই দিন মগবাজার যাবে, আমার কাছে রিক্সা ভাড়া চায়। চিন্তা করে দেখো কত বড় সাহস। মগবাজার এমন কি দূর? তুই হেঁটে চলে যা, এত বাবু আনা কিসের? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা শুনতে ভালো লাগছে না, আবার চলেও যাওয়া যাচ্ছে না। খাওয়া বন্ধ রেখে একজন এত আগ্রহ নিয়ে গল্প করছে, তার সামনে থেকে তো উঠে চলে যাওয়া যায় না।
বসো না মা, দাঁড়িয়ে আছো কেন? অন্তু একা আছে। থাকুক না একা। একটা জিনিস তোমার মধ্যে দেখি যেটা আমার পছন্দ না। কাজের লোককে তুমি মাথায় তুলে রাখো। কাজের লোক থাকবে কাজের লোকের মতো। কয়েকদিন আগে দেখলাম রিক্সা করে যাচ্ছ, চাকর ছোঁড়া বসে আছে তোমার পাশে। সে বসবে নিচে পায়ের কাছে, পাশে বসালে এরা কোলে বসতে চাইবে। খালা, এখন যাই। আহা, বসো না। পেপসি আছে, পেপসি খাবে? খাও একটা পেপসি। ও রত্না, পেপসি দে। ইলাকে বসতে হলো, পেপসির গ্লাস হাতে নিতে হলো। সুলতানা গলা নিচু করে বললেন, পেছনের বাড়ির ঘটনা পত্রিকায় উঠেছে, দেখেছ? ব্যাপার সব ফাঁস করে দিয়েছে। রেপ কেস। হেডিং ছিল গৃহবধূ ধর্ষিতা। আমি মেয়েটাকে দেখতে গিয়েছিলাম। হাজব্যান্ডটা খুব চালাক, চোখে মুখে কথা বলে। আমাকে বলে কি, খালাম্মা দেখেন না, পত্রিকায় বানিয়ে বানিয়ে কী সব লিখেছে, এখন কাউকে মুখ দেখাতে পারি না, আমি মানহানির মামলা করব, হাত কড়া পরাবো। দুজন অ্যাডভোকেটের সাথে আলাপও করেছি। বুঝলে ইলা, ইতং বিতং কথা বলেই যাচ্ছে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? পত্রিকায় কি উঠেছে সেই ঘটনার সবটা ইলাকে শুনতে হলো। সুলতানা ফিসফিস করে বললেন, ঘটনা আরও আছে। এত বড় ঘটনা ঘটল আর মেয়ে সারা শব্দ করল না, চুপ করে রইল। এর কারণ কি? চিৎকার দিলেও তো 10 জনে শুনতো। কিছু মেয়ে আছে এইসব পছন্দ করে, তারা চায় রেপড হতে, একজনে মন ভরে না। ইলা বলল, খালা, আমি উঠি? আহা, বসো না, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তোমার ছোট বোনটাকে ওই দিন দেখলাম, মুখের কাটিং ভালো, রং ময়লা। রং ভালো হলে আমার ছেলেটার জন্য বলতাম। কালো মেয়ে বিয়ে করিয়ে কি হবে? ইলা উঠে পড়ল, আর বসে থাকা যায় না। টুকটুক করে কে যেন দরজায় টোকা দিচ্ছে। ইলার বুক ধক করে উঠল। তার কি বিশ্রী কোনো অসুখ হয়ে যাচ্ছে? দরজার সামান্য টোকায় পৃথিবীর কেউ এমন চমকে ওঠে না, সে চমকাচ্ছে কেন? কে? ভাবি, আমি হাসান। আপনি কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, খুঁজছিলাম। ইলা দরজা খুলতে খুলতে বলল, তোমাকে না একবার বলেছি আপা ডাকতে, আজ আবার ভাবি ডাকছ? দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হাসান খুব অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকল। ইলা বলল, ভাই, আমাকে আরেকটা কাজ করে দিতে হবে। অন্তুর মুখের অবস্থা দেখো, ফুলে টুলে কি হয়েছে, ডাক্তারের কাছে একটু নিয়ে যাবে? জি আচ্ছা। ওই দিনের কিছু টাকা পাওনা ছিল, ওই টাকাও তো নাওনি, এখন দিয়ে দিন। আরেকটা কাজ করে দিতে হবে, অন্তু মিয়ার জন্যে একটা মশারি কিনে দিতে হবে, সিঙ্গেল মশারি। কত লাগে সিঙ্গেল মশারির তুমি জানো? জি না। তোমাকে একটা 500 টাকার নোট দিচ্ছি, তোমার টাকাটা এখান থেকে রেখে দেবে, অন্তুকে ডাক্তার দেখাবে আর একটা সিঙ্গেল মশারি কিনবে। মশারি কি এখনই কিনবো? দোকান বোধহয় বন্ধ হয়ে গেছে। কাল সকালে কিনে দিলেও হবে। জি আচ্ছা। বসো না, একটু চা খেয়ে যাও। আমি চা খাই না ভাবি। আচ্ছা, তোমার জন্য একদিন ভালো কিছু বানিয়ে রাখবো। আজ দেরি না করাই ভালো, দেরি করলে হয়তো ডাক্তার পাবে না। হাসান অন্তুকে নিয়ে নেমে গেল। রাত 10টার মতো বাজে। পুরো ফ্ল্যাটে ইলা একা। তার বুক আবার ধকধক করা শুরু হয়েছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটবে, খুব ভয়ঙ্কর কিছু। পেছনের ফ্ল্যাটে যেমন ঘটেছিল তেমন কিছু। প্রথমে দরজায় টকটক শব্দ হবে। ইলা বলবে, কে? বাইরে থেকে খুব মিষ্টি গলায় একটি ছেলে বলবে, আপা, আমি টি&টির পিয়ন, টেলিগ্রাম নিয়ে এসেছি। ইলা বলবে, দরজা তো খোলা যাবে না, আপনি দরজার নিচে দিয়ে দিন। আপা, আর্জেন্ট টেলিগ্রাম, সই করে রাখতে হবে। ইলা দরজা খুলবে। তারপর কি? ইলা ঘামতে লাগলো, বুক শুকিয়ে কাঠ। কখন আসবে হাসান? বেশি দেরি নিশ্চয়ই করবে না। ইলা বারান্দায় দাঁড়িয়ে রইল। বারান্দা থেকে রাস্তার একটা অংশ দেখা যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকতেও তার খারাপ লাগছে। বারান্দার রেলিংটা নিচু, এখানে দাঁড়ালেই তার কেন জানি লাফিয়ে নিচে পড়ে যেতে ইচ্ছা করে। জামান ফিরল রাত 12টায়, হাতে কফির একটা কৌটা। বিরস গলায় বলল,
কফি বানাতে পারো? ইলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জামান বলল, হ্যাঁ বা না বলো, মাথা নাড়ানাড়ি কেন? ভালো করে কফি বানাও, আমি রাতে ভাত খাবো না, খেয়ে এসেছি। ইলা কফি বানাতে চলে গেল। সে নিজে না খেয়ে অপেক্ষা করছিল, খিদে মরে গেছে। একা একা এত রাতে খেতে বসার অর্থ হয় না। জামান অনেক সময় নিয়ে গোসল সেরে বের হলো। বারান্দায় অন্তুমিয়ার বিছানা, নতুন মশারি খাটানো হয়েছে। জামান বলল, মশারি পেলে কোথায়? কিনেছি, হাসানকে বলেছি, হাসান কিনে দিয়েছে। টাকা? ভাইয়া আমাকে কিছু টাকা দিয়েছে। কিছু মানে কত? অল্প। অ্যামাউন্টটা বলতে অসুবিধা আছে? 500। তুমি টাকা চেয়েছিলে? না। না চাইতেই 500 টাকা দিয়ে দিল? ভাইয়ার যখন হাতে টাকা পয়সা হয় তখন সবাইকেই কিছু কিছু দেয়। উনাদের হাতে এখন টাকা পয়সা হয়েছে? ইলা জবাব দিল না। কফির কৌটা নিয়ে রান্নাঘরে ঢুকল। আবার তার বুক ধড়ফড় করছে। মিথ্যা কথাটা কি ধরা পড়ে যাবে? সেই সম্ভাবনা কতটুকু? খুব অল্প। জামান যাত্রাবাড়িতে কখনো যায় না। ভাইয়ার সঙ্গে তার দেখা হবার সম্ভাবনা নেই বললেই হয়। আর দেখা হলেও জামান নিশ্চয়ই টাকার প্রসঙ্গ তুলবে না। এতটা নিচে কি সে নামবে? ইলা 2 কাপ কফি বানিয়েছে। জামান নিজের কাপে চুমুক দিচ্ছে। ইলা কাপ সামনে নিয়ে চুপচাপ বসে আছে। তার খেতে ইচ্ছে করছে না, বরং কেমন বমি বমি লাগছে। জামান বলল, 500 টাকা পেয়েই অন্তুর জন্যে নেটের মশারি, লেপ, তোশক এইসব কিনে ফেলেছ? কোলবালিশ কিনেছ? নাকি এই আইটেম বাদ পড়েছে? শুধু মশারি কিনেছি। বাড়াবাড়ি করা তোমাদের সব ভাই বোনদের একটা স্বভাব। নিজে খেতে পায় না, শঙ্করকে ডেকে আনে। বাড়াবাড়ি না করলে হয় না? ইলা বসে আছে চুপচাপ। এই মানুষটার কথা এখন আর শুনতে ইচ্ছে করছে না। সে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে, চেষ্টা করছে যেন কিছুই তার কানে না আসে। কাজটা কঠিন, সব সময় পারা যায় না, মাঝে মাঝে পারা যায়। নিয়মটা খুব সহজ। যার কথা শুনতে ইচ্ছে করে না তার দিকে তাকাতে হয়, কিন্তু কখনো তার চোখের দিকে নয়, ভুলেও না। তাকাতে হয় মানুষটার ভুরুর দিকে, ভাবতে হয় অন্য কিছু, এমন কিছু যা ভাবতে ভালো লাগে। এই মুহূর্তে ইলা ভাবছে বি করিম সাহেবের কথা। ঠিকানা খুঁজে খুঁজে ইলা এক বিকেলে কলতা বাজারে উপস্থিত হলো। ভদ্রলোক দরজা খুলে রুক্ষ গলায় বললেন, কে? কি চাই? বি করিম সাহেবকে খুঁজছিলাম। আমিই বি করিম। ব্যাপার কি? আপনি কি আমাকে চিনতে পারছেন? আমার কি চেনার কথা? জি, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেও তুমি যখন আমাকে চিনতে পারোনি আমি তোমাকে চিনব এটা ভাবছো কেন? বাদ দাও এই প্রসঙ্গ। এসেছো কেন? আমি টাকাটা দিতে এসেছি। কিসের টাকা? একবার আপনি আমার রিক্সা ভাড়া দিয়েছিলেন। আমি তোমার রিক্সা ভাড়া দিতে যাব কেন? কি কর্কশ কথাবার্তা! খালি গায়ে দরজা খুলেছে, কিন্তু কোনো বিকার নেই। খালি গায়েই দাঁড়িয়ে আছে। কেউ কি পারে একজন তরুণীর সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। আর তুমি তুমি করেই বা ভদ্রলোক বলছেন কেন? ইলা তার হ্যান্ডব্যাগ খুলে টাকা বের করতে করতে বলল, আপনি সত্যি সত্যি চিনতে পারছেন না? আমরা 2 বোন ছিলাম। আমার ছোট বোনটা কাঁদছিল। ও আচ্ছা, ইয়েস, মনে পড়েছে, বায়তুল মোকাররমে। জি। কত টাকা দিয়েছিলাম? 20। গুড, দাও, টাকাটা দাও, কাজে লাগবে, হাত খালি। পারলে আরও কিছু বেশিও দিতে পারো। আছে? ইলা ভাবল লোকটা ঠাট্টা করছে, কিন্তু না, ঠাট্টা না, তিনি সত্যি সত্যি চাইছেন। ইলা একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল। তিনি বিন্দুমাত্র সংকোচ না করে নিলেন। এসো, খানিকক্ষণ বসে যাও, চা খেয়ে যাও। জি না। না কেন? খেয়ে যাও, খেয়ে যাও। ভেতরে ঢুকে পড়ো, আমি চায়ের কথা বলে আসি। ভদ্রলোক লুঙ্গি পরা অবস্থাতেই টাকা নিয়ে চলে গেলেন। হয়তো চায়ের কথাই বলতে গেলেন। ইলা ভেতরে ঢুকলো না, আবার চলেও গেল না, দাঁড়িয়ে রইল। ভদ্রলোক দ্রুত ফিরে এসে বিরক্ত গলায় বললেন, দাঁড়িয়ে আছো কেন? দরজা তো খোলাই ছিল, এসো। ঘর বেশ গোছানো,
তবে মেঝেতে একটা বিশাল পাটি পাতা, বড় একটা খাতা পড়ে আছে, খাতার পাশে 2-3টা কলম। আপনি লিখছিলেন? হুম। কি লিখছিলেন? সিনেমার স্ক্রিপ্ট। ওই আমার পেশা। লেখক হওয়ার ইচ্ছা ছিল, তা হওয়া গেল না, হয়ে গেলাম স্ক্রিপ্ট রাইটার। ছবি দেখো তুমি? খুব বেশি না। জিন্দেগি দেখেছ? জি না। আমার লেখা না দেখে ভালো করেছ, দেখলে হলের মধ্যে বমি করে ফেলতে। আমি নিজে লিখে শেষ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেছি। ইলা খিলখিল করে হেসে ফেলল। ভদ্রলোক অবাক হয়ে বললেন, তোমার হাসি তো খুব সুন্দর, দাঁতও সুন্দর, অভিনয় করবে? ইলা হকচকিয়ে গেল। বলে কি এই লোক? ভদ্রলোক হড়বড় করে বললেন, অভিনয় করবার ইচ্ছে হলে আমাকে বলবে। আমার কথা মজিদ আলী ফেলে না। 2জন নায়িকা আমি মজিদকে দিয়েছি, দুটোই হিট। একজনের সাইনিং মানেই এখন 1 লাখ। শুনেছি খুব দেমাগ হয়েছে, তবে আমাকে এখনো খাতির করে, দেখা হলে পা ছুঁয়ে সালাম করে। চা চলে এলো। ভদ্রলোক পিরিচে ঢেলে চা খেতে লাগলেন। খানিকক্ষণ শীষ দেবার ভঙ্গি করলেন, ঠোঁট সূচালো করে ফুঁ দিচ্ছেন। লাভ হচ্ছে না, শব্দ হচ্ছে না। ভদ্রলোক খানিকটা বিরক্ত হলেন। বিরক্তি ঝেড়ে ফেলে বললেন, মজিদ আলী সেদিন বলছিল অনেক দিন তো হলো, আর একটা নায়িকা দিন, দেখি হিট করে কিনা। আমি বলেছি দেব। তোমার যদি অভিনয় করার শখ থাকে বলবে, লজ্জার কিছু নেই। আমার কোনো শখ নেই। শখ না থাকলে ভিন্ন কথা। ইলা বলল, আমি এখন উঠি? আচ্ছা ঠিক আছে, এসো আরেকদিন, বাড়তি টাকা ফেরত নিয়ে যাবে। আমি ঋণ রেখে মরতে চাই না। জি আচ্ছা, আমি আরেকদিন আসব। সপ্তাহখানিক পরে এসো, এর মধ্যে লেখা শেষ হয়ে যাবে, গল্পটা পড়ে শোনাবো। নাম কি তোমার? ইলা খানিকক্ষণ ইতস্তত করে বলল, পরি। পরি? জি পরি। সত্যি? হ্যাঁ সত্যি, নাম নিয়ে মিথ্যা বলবো কেন? তাও তো ঠিক, নাম নিয়ে মিথ্যা বলবে কেন? আমি খুবই অবাক হয়েছি বুঝলে। আমি যে স্ক্রিপ্টটা লিখছি তার নায়িকার নামও পরি। তোমার কি বিশ্বাস হচ্ছে নাকি ভাবছো আমি বানিয়ে বলছি? বিশ্বাস হচ্ছে। হুম, বিশ্বাস হচ্ছে না, তোমার মুখ দেখেই বুঝতে পারছি। নাও এই পৃষ্ঠাটা পড়ো, 1 পৃষ্ঠা পড়লেই বুঝতে পারবে, গোটাটা পড়তে হবে না। ইলা পৃষ্ঠাটা হাতে নিল, চোখের সামনে ধরল, পড়ল না, পড়তে ইচ্ছে করছে না। কি আমার কথা বিশ্বাস হলো? আমার কাহিনীর পরি নাচ জানে, গান জানে, রাইফেল চালাতে জানে, আবার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। যে সেকেন্ড হয় তার চেয়ে 100 নম্বর এগিয়ে থাকে। পরি কি নায়িকা? না, পরি নায়িকা নয়, নায়িকার ছোট বোন। নায়িকার ছোট বোনেরই এই অবস্থা, এখন নায়িকার অবস্থা চিন্তা করো। হা হা হা। ভদ্রলোক হেসেই যাচ্ছেন। ইলা হাসছে না। তার কেন জানি হাসি আসছে না, বরং ভয় ভয় লাগছে। মনে হচ্ছে মানুষটা ঠিক সুস্থ নয়। একজন সুস্থ মানুষ এত দীর্ঘ সময় ধরে এমনভাবে হাসে না। ইলা বলল, আমি যাই? আচ্ছা যাও। সে ঠিক করে রেখেছিল সে আর কোনো দিন যাবে না, কিন্তু 10 দিনের মাথায় সে আবার গেল। তিনি বাসাতেই ছিলেন। সেদিন আর খালি গায়ে না, নতুন মটকার পাঞ্জাবি। পাঞ্জাবির বোতামগুলি বোধহয় সোনার, ঝিকঝিক করছে। তার গা দিয়ে ভুর ভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে। ইলা বলল, আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, চিনতে পারছি। এখন যাও, বিরক্ত করো না, অন্য একদিন এসো। লজ্জায় অপমানে ইলার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে নিজেকে সামলালো। ভদ্রলোক বিরস মুখে বললেন, মজিদ আলীকে তোমার কথা বলেছি, তবে ব্যাটা ইন্টারেস্টেড না, শুধু দেরি করে। অবশ্য একেবারে আশা ছেড়ে দেওয়ার কিছু নেই, আমি আবার বলবো, পরে এসে খোঁজ নিয়ে যেও। ইলা বলল, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, কি খোঁজ নিয়ে যাব? নায়িকা হিসেবে তোমার কোনো সুযোগ হয় কি না? এই সুযোগের জন্যে তো আমি আপনার কাছে আসিনি। কি জন্যে এসেছো? আচ্ছা ঠিক আছে, কি জন্যে এসেছো পরে শুনবো, আজ যাও, আমি বেরোবো। ইলা চলে এলো। বাইরে বৃষ্টি হচ্ছে।
ভালো বৃষ্টি নেমেছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে অদ্ভুত কান্নার শব্দ কানে আসছে। ছেলেটার এ কি অবস্থা হলো? ইলা তার কাছে গেল, ফিসফিস করে বলল, এত শব্দ করে কাঁদিস না রে অন্তু, ওনার ঘুম ভেঙে যাবে। অন্তু সঙ্গে সঙ্গে কান্না থামালো। ইলা অন্তুর গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর। ইলা পেছনের বারান্দায় এসে দাঁড়ালো। 6 বি ফ্ল্যাটে আলো জ্বলছে, শুধু একটা ঘরে না, সব কটা ঘরে। এত রাত পর্যন্ত এরা জেগে আছে কেন? কালও দেখেছে অনেক রাত পর্যন্ত ওই বাড়ির ফ্ল্যাটে আলো জ্বলছে। মেয়েটা এখন বোধহয় বাতি নিভিয়ে ঘুমোতে পারে না। তাদের উচিত এই পাড়া ছেড়ে চলে যাওয়া। বোকা মেয়েটা এখনো পড়ে আছে কেন? কি আছে এখানে? 5ম অধ্যায় শেষ হলো। ফিরে আসছি 6ষ্ঠ অধ্যায় নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।